হাই, এখন আলোচনা করতে চলেছি ফার্স্ট সেমিস্টার স্টুডেন্টদের জন্য, অর্থাৎ তোমাদের পরিবেশবিদ্যা বা এনভায়রনমেন্টাল স্টাডিজ যে রয়েছে সেখান থেকে তোমাদের 5 মার্কসের বা 2 মার্কসের উত্তর নিয়ে আমি আলোচনা করছি। তো চলো শুরু করি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, ভারতের বন্যা কাকে বলে, কারণগুলি আলোচনা করো। দেখো, প্রাকৃতিক দুর্যোগ বা মানুষের কার্যকলাপের জন্য যখন নদী তার দুকুল ছাপিয়ে চারপাশকে জলমগ্ন করে মানুষের ক্ষতি করে, পরিবেশকে দূষিত করে, তখন তাকে বলা হয় বন্যা। তাই বলা যায় বন্যা মূলত কি হয় না, নদ নদীর সাহায্যেই সংঘটিত হয়। নদীর জলোচ্ছ্বাস যখন তার কাছাকাছি এলাকাকে জলমগ্ন করে তখন আমরা কি বলি, বন্যা বলি। আর এখানে বলতে পারি যে বিস্তীর্ণ স্থলভূমি যখন কিছুদিন ধরে জলমগ্ন থাকে তখন তাকে আমরা বন্যা বলি। তো বিভিন্ন আমি ভাবে তোমাদের বন্যার যে সংখ্যাটা এখানে দেয়া হয়েছে, তো একটু ভালো করে দেখে নিও। আশা করি বন্যার যে ডেফিনেশনটা বুঝতে কোনো অসুবিধা হবে না। এরপরে দেখো বন্যার কারণ। না, বন্যার কারণকে আমরা দুভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রাকৃতিক কারণ আর একটা হচ্ছে মনুষ্য সৃষ্ট কারণ বা কৃত্রিম কারণও বলতে পারো। তো প্রাকৃতিক কারণ কি না, দেখো, যদি নির্দিষ্ট সময়ের আগে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে এবং তার প্রত্যাগমন অর্থাৎ ফিরে যায়, যেতে কি হয়, বিলম্ব হয়, অর্থাৎ দেরি হয়, তাহলে বর্ষাকাল কি হয়, দীর্ঘায়িত হয়, অনেক দিন ধরে থাকে, তখন সেটা কি হয়, তখন বন্যার সৃষ্টি হয়। 2 নম্বর, নদীর গর্ভে পলি জমে নদীর ধারণ আর বহন ক্ষমতা কমে যায় গেলে মাঝারি মাপের কম বৃষ্টিপাত হলেও মাঝারি মাপের বৃষ্টিপাত হলেও নদীতে বন্যা সৃষ্টি হতে পারে। নেক্সট, ভূমিকম্প বা ধসের ফলে নদীর গতিপথ রুদ্ধ হলে বন্যা হয়। এছাড়া অতিরিক্ত ভূমিক্ষয় হলে নদীর নাব্যতা কি হয়, কমিয়ে দেয়, তখন কি হয়, বন্যা হয়। নেক্সট দেখো না, মনুষ্য সৃষ্ট কারণগুলো কি বা কৃত্রিম কারণের মধ্যে কি কি পড়ছে। পাহাড়ি এলাকায় বা বলতে পারো উঁচু এলাকায় অবৈজ্ঞানিক প্রথায় চাষ আবাদ, পশুচারণ, অতিরিক্ত গাছ কেটে ফেলার জন্য ভূমিক্ষয় বাড়ে। ফলে নদীতে কি হয় না, পলি জমা হয়ে নদীর যে গভীরতা সেই গভীরতা কি হারিয়ে ফেলে। তাই দেখো, তাই অল্প বৃষ্টি হলেও নদীতে বন্যা হয়। উদাহরণ হিসেবে বলতে পারি উত্তরবঙ্গের বন্যা। নেক্সট 2 নম্বর, নদীর দুপাশে জনবসতি, শিল্প, চাষের জমি গড়ে তোলা হচ্ছে। তো গড়ে তোলার ফলে কি হচ্ছে, নদীর প্রসারতা আস্তে আস্তে কমে যাচ্ছে, ফলে বন্যা হচ্ছে। যেমন ধরো মুর্শিদাবাদের বন্যা, এটা একটা উদাহরণ। 3 নাম্বার দেখো, কৃত্রিম জলাধারে কি হচ্ছে না, ক্রমাগত পলি জমা হওয়ার ফলে বাঁধের জলধারণ ক্ষমতা কি হচ্ছে, কমে যায়। অতিরিক্ত পলি ধীরে ধীরে এমন অবস্থার সৃষ্টি করে না, যখন বর্ষার বাঁধ কর্তৃপক্ষ জল ছেড়ে দিতে কি হয়, বর্ষায় বাঁধ কর্তৃপক্ষ জল তখন কি করে, ছেড়ে দিতে বাধ্য হয়, ফলে বন্যা হয়। যেমন হুগলি ও হাওড়া জেলার বন্যা। নেক্সট, বর্তমানকালে জলাজমি বা জলাশয় ভর্তি করে কি হচ্ছে, ঘরবাড়ি তৈরি হচ্ছে, কলকারখানা তৈরি হচ্ছে, তাই না? তো হওয়ার প্রবণতা কি হচ্ছে, বেড়ে যাচ্ছে। কিন্তু আগে তো এইসব জলাশয় বর্ষার কিছু পরিমাণ জল জমা হতো, কিন্তু এখন তার সেগুলো হচ্ছে না। সেগুলো বুঝে এখন ঘরবাড়ি কারখানা তৈরি হচ্ছে, তো এখন আর সেই সুযোগ নেই, ফলে কি হচ্ছে, বন্যার প্রাদুর্ভাব বেড়ে যাচ্ছে। নেক্সট দেখো, যে প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেটা হলো কি, খরা কাকে বলে, খরার কারণ আলোচনা করো। প্রাকৃতিক দুর্যোগের ফলে কোনো অঞ্চলে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হলে বা বহুদিন ধরে বৃষ্টি যদি না হয়, তবে যে অস্বাভাবিক শুষ্ক অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা খরা বলবো বা খরা বলি। দেখো কারণগুলো দেখো না, খরার কারণ এটাও প্রাকৃতিক, মনুষ্যসৃষ্ট কারণ রয়েছে, প্রাকৃতিক কারণ নিয়ে প্রথমে আলোচনা করছি। দেখো, প্রাকৃতিক কারণে কোনো অঞ্চলের বায়ুমণ্ডল প্রচন্ড উত্তপ্ত ও শুষ্ক হওয়ার ফলে কি হয়, খরা দেখা দেয়। 2 নম্বর, গ্রিন হাউসের প্রভাবে পৃথিবীর গড় তাপমাত্রার
তাপমাত্রা ক্রমাগত বৃদ্ধি ঘটে, যার ফলে খরা দেখা যায়। নেক্সট 3 নম্বর, ভারতবর্ষের ক্ষেত্রে মৌসুমী বৃষ্টিপাতের স্বল্পতা অর্থাৎ কম, ঠিক আছে, স্বল্পতার কারণে কি হয়, খরা হয়। 4 নম্বর, বৃষ্টিপাতের চেয়ে বাষ্পীভবনের পরিমাণ যদি বেশি হয় তাহলে কিন্তু কি হয় না, খরা হয়। নেক্সট দেখো, মনুষ্য সৃষ্ট কারণগুলো কি কি না, অনিয়ন্ত্রিতভাবে গাছ কেটে ফেলার জন্য বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি হয়, হ্রাস পায়। তো ফলে বৃষ্টির সম্ভাবনা কমে যায় এবং খরার সম্ভাবনা বেড়ে যায়। এছাড়া নগরায়নের ফলে বাড়ি ঘর কলকারখানা সংখ্যা কি হচ্ছে, দ্রুত বাড়ছে, ফলে কি হচ্ছে, উষ্ণতা বেড়ে যাচ্ছে, অতিরিক্ত তাপ আর কি হয় না, তাপ আবহাওয়াকে উত্তপ্ত করে তুলছে, ফলে খরা দেখা দিচ্ছে। নেক্সট দেখো, আমি 2 মার্কসের কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করে দিচ্ছি। প্রথমে, পরিবেশবিদ্যার মূল লক্ষ্য কি না, মানুষকে পরিবেশ বিষয়ে সচেতন করা এবং কিভাবে সমাজে পরিবেশ সহনযোগ্য বিকাশ ঘটানো যায় তার দিকে নির্দেশ করা। 2 নম্বর দেখো, জীব বৈচিত্র্য বলতে কি বুঝো, বাস্তুতন্ত্রে উদ্ভিদ প্রাণী এবং অণুজীবের বৈচিত্র্য এবং সংখ্যাধিক্য এবং এর মোট পরিমাণকে আমরা জীব বৈচিত্র্য বলি। একই প্রজাতির মধ্যে বৈচিত্র্য, প্রজাতিগুলির মধ্যে বৈচিত্র্য এবং বাস্তুতন্ত্রের বৈচিত্র্য সব মিলিয়ে জীব বৈচিত্র্যের মধ্যে একটা ধারণা আমরা নিই। নেক্সট দেখো কি বলছে, জীব বৈচিত্র্যকে কয় ভাগে ভাগ করা হয়েছে, কি কি না, জীব বৈচিত্র্যকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি, যেমন ধরো জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। নেক্সট 4 নাম্বার, না জীব বৈচিত্র্য প্রধান গুরুত্বগুলি উল্লেখ করো। দেখো, পরিবেশে ভারসাম্য রক্ষা করা, ঠিক আছে, বাস্তুতান্ত্রিক পরিবেশকে প্রদান করা, খাদ্য, বাসস্থান, জ্বালানি, ওষুধ ইত্যাদির যোগান দেওয়া, ঠিক আছে। বিপর্যয় ব্যবস্থাপনা বলতে কি বোঝো, কোনো বিপর্যয়কে কিভাবে এড়ানো যায়, কোনো বিপর্যয়কে কিভাবে এড়ানো যায়, কিংবা বিপর্যয় জনিত ক্ষয়ক্ষতি কিভাবে কমানো যায়, এইসব নিয়ে যে বিভাগ গড়ে ওঠে তাকে আমরা বলবো বিপর্যয় ব্যবস্থাপনা, ঠিক আছে। তো আমি আলোচনা করে দিলাম কি না, খরা কাকে বলে, তার কারণগুলো কি কি, বন্যা কাকে বলে, বন্যার কারণগুলো কি কি, এছাড়াও কিছু 2 মার্কসের আমি উত্তর নিয়ে আলোচনা করলাম, ঠিক আছে। তো চেষ্টা করব আরো কিছু এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করতে, যাতে তোমরা মোটামুটি ভাবে লিখতে পারো। তো সবাই খুব ভালো থেকো। হ্যাঁ, আর একটা কথা বলি, তো তোমরা প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ঠিক আছে। তো এটুকু তোমাদের কাছে আমার রিকোয়েস্ট। সবাই ভীষণ ভালো থেকো। তো আজকের মতন টাটা, বাই।